সালমান শাহ হত্যা মামলা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে করা রিভিশন মামলার রায় ঘোষণা। দর্শক দেখতে পাচ্ছেন সালমান শাহ মামলার সর্বশেষ রায় ঘোষণার পর সাকিব খান সহ অনেক অভিনেতাদেরকে গ্রেপ্তারের জন্য পুলিশ কিন্তু জরুরি অবস্থায় আছে। এদিকে আজ সালমান শাহ মামলার চূড়ান্ত রায় হয় আদালতে। এই রায়ের মধ্যে অনেক অভিনেতা অভিনেত্রী ফেসেছে, এই নিয়ে দেশে নতুন পরিস্থিতিও হয়েছে। লাখো নারীর স্বপ্নের নায়ক হলেও নিজের ঘরের স্ত্রীর কাছেই পেয়েছিলেন অবহেলা। পর্দায় দাপিয়ে বেড়ানো ছেলেটা নিজের সাংসারিক জীবনে ছিলেন নিস্তব্ধ। ঘরের বউয়ের মানসিক যন্ত্রণায় তার চোখে ছিল বেদনার অশ্রু। একটু ভালো থাকার আশায় যার দুনিয়াটাই বন্দী হয়েছিল স্ত্রীর হাতের মুঠোয়, সেই স্ত্রী শেষ পর্যন্ত হলো সালমানের প্রাণনাশের কারণ। ঠিক এমনই কিছু ইশারা ইঙ্গিতে বেশ কিছু বক্তব্য পেশ করলেন একসময়ের জনপ্রিয় অভিনেতা আহমেদ শরীফ। কেন যে জড়াচ্ছিল কিংবা জড়াচ্ছেন উনি, এটাও আমার বোধগম্য না। ঠিক আছে, আর সালমান তো সালমানের আমরা জীবদ্দশায় আমি যদি পাশে থাকতাম কিংবা আমি থাকতাম, সালমানের গায়ে হাত দেওয়ার আগে কিংবা সালমানের কিছু কেউ যদি বলার আগে আমাদের আগে মারতে হতো কিংবা আমাদেরকে বলতো না, আমরা এরকম সাপোর্টিংয়ে থাকতাম, এরকম সেফ দিয়ে রাখতাম সালমানকে। স্ত্রী সামিরাকে প্রধান আসামি করে আরো 10 জনের নামে মামলা দায়ের হয়। ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, চলচ্চিত্রের খলনায়ক ডনও সালমান হত্যা মামলার আসামি। আদালতের শুনানিতে স্ত্রী সামিরার বিষয়ে উল্লেখ করা হয়, ঘরে সিরিঞ্জ এবং স্ত্রীর ব্যাগে ক্লোরোফর্ম ওষুধ পাওয়া যায়। সালমান শাহ মামলার সাথে এবার জড়িত করা হয়েছে বড় বড় অনেক নেতাকর্মীদের নাম। অনেক কথাই এবার প্রকাশ্যে এসেছে। সালমান শাহ মামলার প্রধান আসামি ডন এবং সামিরা তারা রিমান্ডে তাদের জবানবন্দি দেয় এবং তাদের জবানবন্দি থেকে একটা বিষয় স্পষ্ট ক্লিয়ার হয় যে সেই দিন সালমান শাহর সাথে তারা কি কি করেছিল, এবং সালমান শাহর মাও কিন্তু যেই বক্তব্যটা দিয়েছিল সেইটার সাথে অলরেডি মিলে গিয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। সর্বশেষ সালমান শাহ মামলা নিয়ে কার কি হয়, অন্যদিকে দেশের পরিস্থিতিটা কোন দিকে, অন্যদিকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটেও যে একটা উত্তেজনা, সেই উত্তেজনাটা কিভাবে স্বাভাবিক হয় সবকিছু দেখতে পারবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। 6 সেপ্টেম্বর 1996 ঢাকার স্কাটনের 11 নম্বর বাসা। সময় তখন সকাল 9:30। বাহিরে তখন কুয়াশার মতো হালকা সূর্যের আলো, কিন্তু সেই আলো কখনো আর পৌঁছাবে না সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহর জীবনে। রাতটা ছিল একদম সাধারণ, অন্তত বাহির থেকে দেখে তাই মনে হচ্ছিল। স্ত্রী সামিরা জানালেন সকালবেলা তিনি ঘুম থেকে উঠে রান্নাঘরের দিকে গেলেন। এরপর যখন সালমান শাহের রুমের দিকে তিনি যান, চোখে যেন কারো বিশ্বাস হচ্ছিল না। যে মানুষটা কয়েক ঘন্টা আগেও টিভিতে, সিনেমায়, পোস্টারে দেশের কোটি মানুষের হৃদয় স্পন্দন হয়েছিলেন, সকাল 10টার মধ্যে খবরটা ছড়িয়ে গেল চারদিকে, নায়ক সালমান শাহ করেছে। কেউ বিশ্বাস করছিল না। মোহাম্মদপুর, বনানী, চট্টগ্রাম, বাংলাদেশের প্রত্যেকটা শহরেই শোকের ছায়া নেমে এসেছিল। মানুষ রাস্তায় কান্না করছিল, তার সিনেমার পোস্টারে ফুল দিচ্ছিল ভক্তরা। কেউ বলছিল সালমান হতে পারে না, এটা নিশ্চয়ই। পুলিশ এসে সালমানের রুমে ঢোকে। সেখানে ছিল 1 কাপ চা, অর্ধেক খাওয়া সিগারেট, আর বিছনার পাশে ছিল কিছু কাপড় ছড়ানো। এরপরেই প্রশ্ন উঠতে শুরু করলো হাজারটা। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল না কেন? শরীরে কালো আঘাতের চিহ্ন আসলো কোথা থেকে? কেন তার স্ত্রী পরিবারকে এত দেরিতে জানালো? 1996 থেকে 2025 কেটে যায় 3 দশক। বিভিন্ন সংস্থা, পুলিশ, ডিবি, এমনকি সিআইডি পর্যন্ত এর তদন্ত করে, কিন্তু প্রত্যেকটা রিপোর্টে লেখা থাকে একটাই লাইন, তবুও মানুষের মন মানে না, কারণ সাক্ষ্য, প্রমাণ, সময় সবকিছুতেই উপযুক্ত কিছু ছিল না। বছরের পর বছর কেটে গেলেও এই আগুন যেন নেভেনি। আবার নতুন করে সালমান শাহর কেস রিওপেন করা হলো। গত 20 অক্টোবর সালমান শাহের মামা আলমগীর রাজধানীর রমনা থানায় একটি মামলা দায়ের করেন, এবার মার্ডার কেস। কিন্তু আবার কেন? কারণ এই দেশের সালমান ভক্তরা এখন পর্যন্ত বিশ্বাস করে সালমান শাহ তা করেনি, তাকে পরিকল্পিতভাবে করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টা সম্পর্কে গভীরভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব। সিনেমার পর্দায় তাকে সালমান শাহ হিসেবে চিনলেও তার আসল নাম কিন্তু চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। সালমান শাহর জন্ম 1971 সালের 19 সেপ্টেম্বর সিলেট শহরে। তার নানা বাড়ি বেহায়াত ভবনে, যা বর্তমানে সালমান শাহ ভবন নামে পরিচিত। তার পিতার নাম কমরউদ্দিন চৌধুরী এবং তার মায়ের নাম নীলা চৌধুরী, এবং সালমান তার পরিবারের বড় ছেলে ছিলেন। সালমান শাহ তার প্রাথমিক পড়াশোনা করেছিলেন খুলনার বয়রা মডেল হাই স্কুলে। একই সময় ওই স্কুলে চিত্রনায়িকা মৌসুমী ছিলেন তার সহপাঠী। বাংলাদেশের গণমাধ্যম তাকে বলতো বাংলা চলচ্চিত্রের রাজপুত্র, নায়কদের নায়ক, আধুনিক ঢালিউডের একজন সুপারস্টার। চোখে সানগ্লাস, মুখে হাসি, আর ডায়লগে আত্মবিশ্বাস। বাংলাদেশে প্রথমবারের মতো এক হ্যান্ডসাম হিরো তৈরি হয়েছিল, যাকে ছেলেরা কপি করত ফ্যাশনের দিক থেকে, আর মেয়েরা পড়ে যেত প্রেমে। মাত্র 4 বছরে তিনি 27টি সিনেমা উপহার দেন বাংলাদেশের মানুষকে, আর সবগুলোই ব্লকবাস্টার। সালমান শাহর ক্যারিয়ার শুরু হয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে। সেখানে তিনি একটি গানে মডেলিং করেছিলেন। এরপর তাকে আর কখনো পেছনে তাকাতে হয়নি। কিন্তু যতটা উজ্জ্বল ছিল তার ক্যারিয়ার,
সামিরার ততটাই কুয়াশায় ঢাকা ছিল তার ব্যক্তিগত জীবন। ক্যামেরার সামনে ছিলেন এক রোমান্টিক হিরো এবং ক্যামেরার পেছনে চলছিল এক কঠোর সংগ্রাম। সালমান শাহ এবং তার স্ত্রী সামিরার পরিচয়টা অনেকটা পারিবারিকভাবেই বলা যায়, কারণ সালমান শাহের খালার বান্ধবীর মেয়ে ছিলেন সামিরা। সালমান শাহ প্রথম দেখাই সামিরাকে পছন্দ করেছিলেন এবং এরপরে এই পছন্দটা প্রেমের সম্পর্কে পরিণত হয় এবং সেই প্রেমের সম্পর্ক পূর্ণতা পায় 12 আগস্ট 1992 সালে সালমান শাহ এবং সামিরার বিবাহের মাধ্যমে। কথিত আছে সালমান শাহ তার স্ত্রীকে প্রচন্ড পরিমাণে ভালোবাসতেন। তিনি সামিরাকে সবসময় একটি আইডিয়াল পার্টনার হিসেবে দেখতেন। সময় মতো ফোনে কথা বলা, স্পেশাল মুহূর্তগুলোতে উপহার দেওয়া, এগুলো ছিল তার ভালোবাসার ছোট্ট ছোট্ট প্রকাশ। এমনটাও শোনা যায় যদি সামিরা কখনো রাগ করতেন তাহলে সালমান শাহ তাকে নিয়ে হেলিকপ্টারে ঘুরতে যেতেন যাতে তার রাগ ভাঙানো যায়। কিন্তু এই পরিপূর্ণ ভালোবাসা আসলে বেশি দিন টিকলো না। মাত্র 3 বছরের মাথায় এই ভালোবাসার উপরে প্রশ্ন উঠতে শুরু করলো। অনেকেই মনে করেন এর পেছনের কারণ হচ্ছে সালমান শাহ এবং শাবনূরের অতিরিক্ত ঘনিষ্ঠতা। সেই সময় পর্যন্ত অলরেডি সালমান 14টি সিনেমা সম্পূর্ণ করেছে শাবনূরের সাথে। এই সময় পত্রিকায় তাদের নিয়ে আসলে গুঞ্জন ছড়ানোটা স্বাভাবিকই ছিল, কিন্তু সবকিছু কি আসলে সত্যি ছিল? সালমান শাহের মা একটা ইন্টারভিউতে বলেছিলেন, আমি সালমানকে বলেছিলাম একটু গ্রামে চল, একটু বিশ্রাম নে, কিন্তু সালমান রাজি হয়নি। সে বলল আমার কিছু কাজ আছে, কাজগুলো সেরে আমি চলে আসব। যেদিন সালমান মারা যায় আসলে সেদিনই সালমান শাহের মায়ের বাড়ি যাবার কথা ছিল। সকাল 9:30টায় তিনি সালমানের সাথে দেখা করতেও গিয়েছিলেন, কিন্তু সামিরা জানায় সালমান ঘুমাচ্ছে। তারা ফিরে যান আর ঠিক 11টার দিকে একটা ফোন কল। সেই ফোনের ওপার থেকে সামিরার কণ্ঠে শোনা যায় সালমান করেছে। আর সেদিন থেকেই শুরু হয় একটা লম্বা বিতর্কের গল্প, যার উত্তর এখন পর্যন্ত আমরা পাইনি। বিগত 29 বছর ধরে সামিরা একটা কথাই বলে যাচ্ছে সালমান করেছে, কিন্তু সালমানের পরিবার সেটা কোনোভাবেই মানতে পারেনি। সালমানের বাবা কমরুদ্দিন চৌধুরী একটা মামলা দায়ের করেন তার ছেলেকে হত্যা করা হয়েছে এই অভিযোগে। কিন্তু কিছুদিন পর সিআইডি রিপোর্টে আসে এটা কোনো প্রকার কাণ্ড না। 25শে নভেম্বর 1997 সালে রায় আসে সালমান শাহ করেছেন, কিন্তু সালমানের বাবা বিষয়টা মানতেই পারেননি। তিনি রিভিশন মামলার জন্য আপিল করেন এবং প্রত্যেকবারই দেখানো হয় সালমান শাহ করেছেন। সময় কেটে যায়, সালমানের বাবা মারা যান, কিন্তু মা নীলা হক হাল ছাড়েননি। একইভাবে চালিয়ে যান সেই মামলা বছরের পর বছর। আজ প্রায় 29 বছর পর এই মামলাটাকে একটা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। রিজভী আহমেদ নাম, যেটা শুনলেই যেন ফের শুরু হয় সালমান শাহের মৃত্যুর সেই রহস্যময় অধ্যায়। 1997 সালে হত্যাকারী সন্দেহে যাকে গ্রেফতার করা হয়েছিল সেই রিজভী হয়ে ওঠেন এই মামলার রাজ সাক্ষী। এটা কোনো সাক্ষাৎকার নয়, সরাসরি 164 ধারায় স্বীকারোক্তি দিয়েছিলেন তিনি স্বীকার করেন তিনি নিজেও এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। আর সেই জবানবন্দিতে উঠে আসে চমকে দেওয়ার মতো আরো কিছু নাম। সালমান শাহের স্ত্রী সামিরা এবং তার মা এবং ডন এবং আরো একটি নাম ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই এবং আরো কয়েকজনের নাম। রিজভী দাবি করেন সালমানের শাশুড়ি নিজেই 12 লক্ষ টাকা দিয়েছিলেন এই হত্যাকাণ্ড ঘটানোর জন্য। সব শুনে তদন্তকারীরা হতবাক, কিন্তু এখানেই শেষ নয়। এরপর তদন্তকারীরা আবারও জেলখানে গিয়ে রিজভীকে জিজ্ঞেস করতে শুরু করেন। আর তখনই ঘটে সবচেয়ে অবাক করা ঘটনা। রিজভী হঠাৎ করে সবকিছু অস্বীকার করে বসেন। যে মানুষ নিজেই সব ঘটনা স্বীকার করেছিল সেই হঠাৎ করে বলছে আমি কিছুই জানি না। তার কিছুদিন পরে যে রিজভীর আসলে অপরাধের জন্য যাবজ্জীবন হওয়ার কথা ছিল সে ছাড়া পেয়ে যায়, আর ছাড়া পেতে সে দেশ ছেড়ে পালিয়ে যায়। বেশ কিছু বছর আগে রুবি নামে একজন হঠাৎ করে ইউটিউবে একটা ভিডিও পোস্ট করেন এবং তিনি জানান সালমান তাকে পরিকল্পিতভাবে করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডের সাথে নাকি তার ভাইও জড়িত ছিল। ঠিক এই ভিডিওর কিছুদিন পরেই তার বক্তব্য চেঞ্জ করে ফেলেন তিনি, আর আরো একটি ভিডিও প্রকাশ করেন যেখানে তিনি এই কথাগুলোকে অস্বীকার করেন। আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই রুবিও কিন্তু সালমান হত্যা মামলার একজন আসামি। দুইজনেই হত্যার কথা স্বীকার করেও পরবর্তীতে অস্বীকার করলেন। তার মানে কি তারা কোনো হুমকির শিকার হচ্ছেন? কিন্তু প্রশ্ন হচ্ছে সালমান শাহের মৃত্যুকে সবসময় সামিরা দাবি করেছেন, কিন্তু প্রশ্ন হলো তাহলে এত অসঙ্গতি কেন? এই প্রশ্নটা শুধুমাত্র আমার না, এটা পুরো জাতির মনে ঘুরে বেড়ানো একটা প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই এবার মামলা করেছেন সালমান শাহের মামা। তার দাবি ঘটনার আগের দিন রাতে অর্থাৎ 5 সেপ্টেম্বর সালমান শাহ তার সঙ্গে ফোনে কথা বলেছেন। সালমান নাকি সেদিন তাকে বলেছেন আমি সামিরাকে ডিভোর্স দেব, পেপার সাইন করব, তারপর সিলেটে যাব। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে সেই ফোনটা যেটা দিয়ে সালমান কথা বলেছিলেন তার কোনো হদিশ মেলেনি। এরপর যখন ফ্ল্যাটের দরজা প্রথম খোলা হয় সেখানে দৃশ্য একদমই মতো লাগেনি। জানালার পর্দা ছেড়ে ছিল, জানালায় ছিল অসংখ্য আঙ্গুলের ছাপ, যা স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছিল যে ওইখানে একাধিক মানুষ ছিল। সালমান বাসায় গেছে, অনেক কাঁদছে সেদিন বসে বসে। আপনারা জানেন যে এদেশে যত লাখো নারীর স্বপ্নের নায়ক হলেও নিজের ঘরের স্ত্রীর কাছেই পেয়েছিলেন অবহেলা। পর্দায় দাপিয়ে বেড়ানো ছেলেটা নিজের সাংসারিক জীবনে ছিলেন নিস্তব্ধ। ঘরের বউয়ের মানসিক যন্ত্রণায় তার চোখে ছিল বেদনার অশ্রু। একটু ভালো থাকার আশায় যার দুনিয়াটাই বন্দী হয়েছিল স্ত্রীর হাতের মুঠোয়, সেই স্ত্রী শেষ পর্যন্ত হলো সালমানের প্রাণনাশের কারণ। ঠিক এমনই কিছু ইশারা ইঙ্গিতে বেশ কিছু বক্তব্য পেশ করলেন একসময়ের জনপ্রিয় অভিনেতা আহমেদ শরীফ। তিনি বললেন সালমানের মতো এমন এক রত্ন খুবই বিরল, যিনি খুব অল্প সময়ের মাঝেই পেয়েছিলেন লাখো ভক্তের ভালোবাসা, অথচ সেই মানুষটার নিজের ঘরে ছিল অশান্তি।
এই সালমান বাসায় গেছে, অনেক কাঁদছে সেদিন বসে বসে। সালমানের ঘরের অশান্তির গল্পটা সামিরা নিজেও স্বীকার করেছেন, তবে তাতে তিনি দুটি মানুষের কাঁধে দোষ চাপিয়েছেন, যার একজন হচ্ছে সালমানের মা আর অন্যজন হচ্ছে শাবনূর। সালমানের মায়ের সম্পর্কে অভিযোগ তুলেছেন ছেলের সঙ্গে ছিল তার বনিবনার অভাব, যার ফলে মায়ের সঙ্গে কথা বলতো না সালমান, মাকে সে মহিলা বলে ডাকত। আর শাবনূরের বিষয়ে অভিযোগ তুলেছেন তিনি সালমানের স্ত্রী থাকা সত্ত্বেও শাবনূর সালমানের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়েছিল, যাতে করে সামিরার সংসারের সুখ শান্তি নষ্ট হয়। কিন্তু তিনি নিজের সংসার গোছাতে সালমানকে সঠিক পথে ফিরে আসার জন্য চাপ প্রয়োগ করলে সালমান তার পরকীয়া প্রেমিকার শোকে হত্যা করেন। কিন্তু বাস্তবতা যেন বলছে তার ভিন্নতা। প্রায় 3 দশক পরে কোর্ট প্রমাণ পেয়েছে সালমান খুন হয়েছিল, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে অপমৃত্যুর অপবাদ দিয়েছে সামিরা, যে গল্পে জড়িয়ে গেছেন খলনায়ক ডন। কেননা পুরনো দিনে গুঞ্জন ছিল ডনের সঙ্গে পরকীয়া সম্পর্কে লিপ্ত ছিল সামিরা, অতএব হতে পারে সাংসারিক অশান্তিটা ছিল সেখানেই। সামিরা যে গল্পটা সালমানকে দিয়ে সাজিয়েছে, বাস্তবতায় সেই গল্পে তিনিই ছিলেন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আদালতের প্রতি শ্রদ্ধাশীল, এবং আমি এখন পর্যন্ত হাল ছাড়ি নাই। পুলিশের প্রতি আমার অগাধ বিশ্বাস আছে। অনেকে হয়তো ভুল বুঝতেছে, দেরি হওয়ার কারণ কি সেটাও আমি জানি। আমি সবাইকে অনুরোধ করব, অপেক্ষা করে, অপেক্ষার ফল সুমিষ্ট হয়। পুলিশের প্রতি আমাদের কোনো অভিযোগ নাই, তারা কাজ করে যাচ্ছে। তো অনেকে অনেক সব ভুল বুঝেন। কোর্টে কেউ মামলায় হারলে মনে করে যে আমার উকিল ওই উকিলের সাথে মনে হয় একাত্মতা ঘোষণা করছে। তো ঠিক এরকম পুলিশের বেলাও তাই, আমার কোনো অভিযোগ নেই পুলিশের বেলায়। ঘাড় 2টা টান দিলে, মাথা 2টা টান দিলে ঘাড় আসে, কথা আছে না? কথা আছে না? বাদ দেন ডন, আরো যারা আছে সবাই বাদ দেন। ওই দিন রাত্রে ঘরে কে কে ছিল? সামিরা, কাজের মহিলা ডলি, মনোয়ারা আর আবুল। সামিরারে বাদ দেন, আবুলরে আনেন, আবুলরে বাদ দেন, ডলিরে আনেন অথবা মনোয়ারা আনেন। একজন তো টানতে হবে, বুঝতে পারছি। একজনরে আনেন প্রথমে, এটাই তো খেল, দেখবেন সব সত্য বের হয়ে আসবে। সালমান ভক্তদের প্রতি আমাদের পরিবারের পক্ষ থেকে, আসলে সালমান ভক্তরা হয়ে গেছে আমাদের পরিবার। আমি বুঝতে পারবো না, এদের সাথে এমনভাবে অঙ্গাঙ্গিভাবে আমরা জড়িত হয়েছি বা তারা আমাদের কাছে জড়াইছে। সারা বাংলাদেশে এমন কোনো জেলা নাই যে যেখানে গেলে সালমান ভক্ত পাবো না। তারাই সব করতেছে। এই যে আজকের যে সিলেটে মানববন্ধন যেটা হচ্ছে, এইটাও তারা করতেছে। আমার কোনো এখানে কোনো টাচিং নাই। সালমান ভক্তরা অনেক কিছু জানে এবং এরা ছোট থেকে বড় হয়েছে আজকে 29টা বছর। যাদের বয়স ছিল 10 বছর, 10 আর 29 আপনি হিসাব করেন কত। তারাই অ্যানালাইসিস করে সবকিছু বাইর করতেছে। তারা আমাকে সাহায্য করতেছে, পুলিশকে সহযোগিতা করতেছে, আমরা খুশি। শোনেন, সালমান শাহর মা বলেছেন তারা স্বীকার করুক, আত্মসমর্পণ করুক, ক্ষমা করে দেব। সুন্দর কথা। একটা হিন্দি মুভিতে দেখছিলাম, একটা ডায়লগ অমিতাভ বচ্চন বলছে, খুব গভীরভাবে শুনবেন, যে আমি আপনাকে মার্ডার করলাম, আমাকে পুলিশ ধরে নিয়ে গেল, কোর্ট আমাকে সাজা দিল, ফাঁসি হয়ে গেল, এইটার বিচার কি আল্লাহ করবেন? কি বলেন, আল্লাহ করবেন নাকি? আমার তো ফাঁসি হয়ে গেল, আপনাকে মার্ডার করার জন্য ফাঁসি হয়ে গেল। তো অমিতাভ বচ্চন বলছিল, কানুন নে কানুন কো সাজা দিয়া, আল্লাহ মিয়া কো সাজা দেয়গা। বুঝছেন ব্যাপারটা? উনি হয়তো বলছেন, আমি যে বলবো তা না। পাপের প্রায়শ্চিত্ত সবারই ভোগ করতে হবে, শুধু এইটা না। সাগররুনির বিচার হবে, বিডিআর হত্যা মামলার বিচার হবে, কুমিল্লার তনুর বিচার হবে। যতগুলা এরকম কাজ হয়েছে এই বাংলাদেশে, আশা করি আমাদের বেলায় জজ সাহেব যিনি আল্লাহ পাঠাইছিলেন, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উনি হয়তো ওনার কোনো মানুষকে পাঠাইছিলেন জজ হিসাবে। এরকম ইনশাল্লাহ প্রত্যেকটা জেলায় যদি ঘরে ঘরে জন্ম নেয়, মায়েদের পেটে এরকম জজ সন্তান, ইনশাল্লাহ বাংলাদেশ সুন্দর হবে, সুখী। শুধু দেখছে, পাশের বাড়ির লোকজনও দেখে নাই, তার মা বাবাও দেখে নাই। দেখছে কে? সামিরা, কাজের বুয়া ডলি, কাজের বুয়া মনোয়ারা আর আবুল। এখন সামিরার স্টেটমেন্ট হচ্ছে রসিকাইটা নাকি নামাইছে মনোয়ারা, আবুল আর সে 4 জন মিলে। ওয়ার্ল্ডের কোন বইতে লেখা আছে যে একজন মানুষ ফাঁসিতে ঝুললে পরে তার দড়িকাইটা নামায়া, তার কাপড় চোপড় চেঞ্জ কইরা, তার গোসল করাইয়া, নতুন কাপড় পরাইয়া, গায়ের মধ্যে তেল মালিশ করা? এটা কোন বইতে লেখা আছে আমার জানা দরকার। আমি বুঝাইতে পারছি আপনাদেরকে এটা কেন করা হইল। গায়ে তেল মালিশ করা, গোসল দোয়ানো, সবকিছু তো ক্লিয়ার। আমি কেন বলবো? জনগণ বলতেছে, পাবলিক বলতেছে ক্লিয়ার। গলার দাগটা ছোট, রশিটা বড়, রশি আবার ডিবির লোকজন
জয়েন্ট করে দেখতেছে যে সালমান শাহ লম্বা কতটুকু পা এসে মাটিতে লাগে কিনা না, এভরিথিং ইজ ক্লিয়ার। আপনারা খুঁজে বের করেন, আপনারা রিপোর্টার, আপনারা জার্নালিস্ট, আপনারা পাপারাজি, আপনারা খুঁজে বের করেন। আমাকে শত শত প্রশ্ন করবেন না, আমাকে যাবেন না। সবার প্রতি দোয়া, মায়া, ভালোবাসা রইল। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই অনেক কথা বলতেছে, বিশেষ করে অনেক প্রতিবেদনের মাধ্যমে সালমান শাহ মামলার বিষয়টা বিশ্লেষণ করা হচ্ছে। সেই প্রতিবেদনগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে দর্শক? আপনাদের মন্তব্য কি এই সালমান শাহ মামলা নিয়ে? আপনারা কি চান সালমান শাহ প্রধান আসামিরা শাস্তি পাক? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।